স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তীব্র লড়াই। এতে বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত এবং 17 জন আহত হয়েছে। বুধবার জেনিনে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন শহরে বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। এরই মধ্যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে, যার ফলে ইসরায়েলের কয়েকজন সেনা গুরুতর অবস্থায় পড়েছিল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বুলডোজার, ড্রোন এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সহায়তায় এলাকায় ইসরায়েলি বাহিনী 3 ফিলিস্তিনিকে গ্রেফতার করে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত 8 মাসে কমপক্ষে 38,200 জনকে হত্যা করা হয়েছে। সম্প্রতি লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিল তাদের 2 মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। সতর্ক করেছে তুরস্কও। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কী হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়ালে তার ফলাফল মারাত্মক হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। আর পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে সেটাও দুঃখজনক বলে জানান এরদোয়ান। এদিকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনায় ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার জন্য পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ জড়ালে তুরস্ক বৈরুতের পাশে থাকবে। এই ধরনের যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয় পরিস্থিতি তৈরি করতে পারে। এরদোয়ান 26 জুন পার্লামেন্টে দেওয়া ভাষণে এসব কথা বলেন। পার্লামেন্টে একে পার্টির সভায় এরদোয়ান বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলোও ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে, এমনকি যুদ্ধের উস্কানি দিচ্ছে। এরদোয়ান বলেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এ ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ইসরায়েলের এই ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে বিশ্ব মানচিত্রে ইসরায়েলের নামে কোনো দেশ থাকবে না। এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে নিরাপত্তা সম্পর্কিত $650 কোটি সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তা জানিয়েছেন, এই সামরিক সহায়তার প্রায় অর্ধেকই গত মাসে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, এটি বিশাল বড় একটি উদ্যোগ। ওয়াশিংটন অস্ত্র সরবরাহ করছে না বলে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতানিয়াহু। সে কারণে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের গভীরতা দেখানোর জন্যই এই তথ্য প্রকাশ করেছেন এই কর্মকর্তা। চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের মধ্যে আলোচনার সময় সামরিক সহায়তার তথ্য উঠে আসে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তার সফরের সময় ইসরায়েলের ফোর্স বিল্ড আপ এবং অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সমর্থনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নজর দেব ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার দিকে। বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে, তবে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়া অভ্যুত্থান চেষ্টায় নেতৃত্ব দেওয়া দেশটির সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর লা পাজে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যুত্থান চেষ্টার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার সশস্ত্র বাহিনী লা পাজের প্রেসিডেন্ট প্রাসাদের দিকে জড়ো হতে শুরু করে।
সাজওয়াজান এবং সৈন্যদের মুরিলো স্কোয়ারে অবস্থান নিতে দেখা যায়। ওই এলাকাতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর অবস্থান। কয়েক ঘন্টা ধরে অভ্যুত্থান চেষ্টা চালানো হয়। সে সময় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। এ সময় নিজের বাসভবনে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট লুইস আর্সি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন। এরপরেই জেনারেল হুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট লুইস আর্সি। এই ঘটনার পর হোসে উইলসন সানচেজকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অভ্যুত্থান চেষ্টার নেতৃত্বে দেওয়া হুয়ান জোসে জুনিগাকে বলেছেন তিনি গণতন্ত্র পুনর্গঠন করতে চান এবং তিনি আপাতত প্রেসিডেন্ট লুইস আর্সিকে সম্মান করলেও সরকারের পরিবর্তন আনতে হবে। এদিকে প্রেসিডেন্ট প্যালেস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আর্সি বলিভিয়ার জনগণকে এমন বিদ্রোহ রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এবারে দৃষ্টি দেব ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 25টি দেশের 81টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। এর অর্থ রাশিয়ার মানুষ আর সেই গণমাধ্যমগুলো দেখতে পারবে না। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমগুলি রাশিয়া বিরোধী খবর দেখাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা অসত্য তথ্য দিচ্ছে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই দিনের সিদ্ধান্তের পিছনে মে মাসের একটি ঘটনা আছে। সে সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার 4টি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা করছে ওই গণমাধ্যমগুলো। প্রাগের ভয়েস অব ইউরোপও সেই তালিকায় আছে, যারা সরাসরি পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে। রাশিয়া ইউ এর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছিল। বস্তুত রাশিয়া ইউক্রেনের অভিযানকে যুদ্ধ বলছে না, বিশেষ সেনা অভিযান বলা হচ্ছে। কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু অধিকাংশ গণমাধ্যমেই একে যুদ্ধ বলছে। যে গণমাধ্যমগুলি বন্ধ করা হয়েছে তার মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া, ইতালি এবং ইতালির জাতীয় সংবাদ সংস্থা আছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকোর উপরও। ইউ এর ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এই পদক্ষেপকে ননসেন্স বলে অভিহিত করেছেন। এদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ইউক্রেন। গত 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলার পরেই ইউক্রেন ইইউতে যোগদানের আবেদন করেছিলেন। 25 জুন ইইউ কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের 3 দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও অ্যান্তোনিয়া ইউএ যোগ দিয়েছে। এবার আরও 2টি দেশের আবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। 2023 সালের ডিসেম্বর মাসে জর্জিয়াও প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগাল বলেছেন ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন এই সিদ্ধান্তকে ইউক্রেন, মলদোভা ও ইউ এর মানুষের জন্য অত্যন্ত ভালো খবর হিসেবে বর্ণনা করেছেন। নজর দেব পাকিস্তানের দিকে। পাকিস্তানের তীব্র গরমে 6 দিনে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনেই উদ্ধার করা হয়েছে প্রায় 150 জনের লাশ। এমনকি দেশটির করাচি শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেখানে অনুভূত তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। 27 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। দেশটির ইধি অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে প্রায় 30 থেকে 40 জনের লাশ নিয়ে যায়। তবে গত 6 দিনে তারা প্রায় 568টি লাশ সংগ্রহ করেছে। এর মধ্যে শুধুমাত্র গত মঙ্গলবারই তারা সংগ্রহ করেছে 141টি লাশ। অবশ্য প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর কারণ ঠিক কী তা আলাদা করে এখনই বলা যাবে না। তবে করাচির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আর উচ্চ আর্দ্রতার কারণে 49 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভব হচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে। শেষ করব মালদ্বীপের প্রেসিডেন্টের খবর দিয়ে। প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপের এক নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলী সালিম। তিনি ভারত মহাসাগরীয় এই দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। 27 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে আরও বলা হয়েছে মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন।
তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে প্রেসিডেন্টের উপর কালো জাদু করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সালিমকে গত রবিবার রাজধানী মালে থেকে অন্য দুজনের সাথে গ্রেপ্তার করা হয়। তাকে তদন্তের জন্য 1 সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তবে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনো বিবরণ তারা দেননি। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।